বাগানের কথামালায় আজ শুনবেন শ্রী অমিতাভ ভট্টাচার্য রচিত গল্প কাটা হাতের লোভ। এমবি পাশ করে আমি তখন হাউস সার্জন। এমন সময় একদিন শুনলাম সমর কাকা ফিরে এসেছেন। ছোটবেলা থেকে তার নাম শুনে আসছি। প্রথম মহাযুদ্ধে মুষ্টিমেয় যে কয়েকজন ভারতীয় চিকিৎসক কৃতিত্ব অর্জন করেছিলেন, সমর কাকা তাদের মধ্যে একজন, এবং বেশ বড় একজন। চাকরি থেকে অবসর নেয়ার পর তিনি বোম্বাইয়ে প্র্যাকটিস শুরু করেন এবং অল্প দিনের মধ্যেই আত্মপ্রতিষ্ঠার জন্য যা প্রয়োজন সেই নাম এবং অর্থ তিনি যথেষ্টই অর্জন করেন। দীর্ঘকাল পরে হঠাৎ একদিন সমর কাকার একখানা চিঠি পেয়ে সত্যি আশ্চর্য হয়ে গেলাম। আড়ম্বরহীন বৈজ্ঞানিক জনচিত স্পষ্ট ভাষার চিঠি। তাতে আত্মীয়তার মধুর সুরের চেয়ে কাজ সেরে দেওয়া গোছের ভাবটাই বেশি। যাই হোক, তবু যাওয়া ঠিক করলাম। বলতে ভুলে গেছি, ওরা এসে উঠেছিলেন কলকাতায় নয়, হুগলি জেলার কোনো গ্রামে এক জমিদারের পতনোন্মুখ বিরাট অট্টালিকা কিনে তারা বাস করছিলেন সত্যিকারে অবসরপ্রাপ্ত জীবন। নির্দিষ্ট দিনে সেই অখ্যাত গ্রামে গিয়ে পৌঁছলাম। শীতের সন্ধ্যা। পথে লোক নেই বললেই চলে। যে কয়েকজন লোক একটা চায়ের দোকানে বসেছিল তাদেরই একজনকে পথ প্রদর্শক করে গন্তব্যস্থলে উপস্থিত হলাম। বিরাট বাড়ি, চারিদিকে উঁচু পাঁচিলের ধ্বংসাবশেষ। দুটি স্তম্ভ কোনো রকমে দাঁড়িয়ে আছে, তাদের সঙ্গে লাগানো একটি কাঠের বিরাট দরজা। সঙ্গের লোকটির ডাকাডাকিতে হ্যারিকেন হাতে কে এগিয়ে আসছে দেখলুম। একটি ভৃত্য শ্রেণীর মানুষ ভিতরে পথ দেখিয়ে চলল। লম্বা বারান্দার মধ্যে দিয়ে ঘরের সারি অতিক্রম করে একটি হল ঘরে প্রবেশ করলুম। লক্ষ্য করলুম বাড়িটির অভ্যন্তর বহিরের মতো নয়, সংস্কার করে বাসের উপযুক্ত করা হয়েছে। একটি চেয়ার এগিয়ে দিয়ে চাকরটি টেবিলের উপর লণ্ঠনটি রেখে প্রস্থান করল। লণ্ঠনের আলোতে আমার অনভ্যস্ত চোখ কিছুটা অস্বস্তি অনুভব করতে লাগল। চেয়ার, টেবিল, বইয়ের আলমারিতে সুন্দর সামঞ্জস্য রেখে সাজানো ঘরটি, সবেতেই একটা অতি প্রাকৃত ভাবের সুস্পষ্ট ইঙ্গিত। তুমি কি ফণির ছেলে দিলীপ? আরে থাক থাক, বসো বসো বসো। গলার স্বর শুনে যা ধারণা করেছিলাম তার অধিকারীকে দেখে সে ধারণা দূর হলো। ভেবেছিলাম দেখব একজন রোগা বেটে লোককে। দেখলাম প্রায় এক দ্বিতীয় ভীমসেনকে, অবশ্য বৃদ্ধাবস্থায়। বুঝলাম ইনি সমর কাকা। উঠে প্রণাম করলাম। ছোটবেলায় যে বিরাট মূর্তি দেখেছিলাম তা আজ আবার দেখলাম। বাসন্তী কাকিমা এলেন এবং 2 মিনিটেই আমাকে একেবারে আপন করে নিলেন। বন্ধু মহলে বলিয়ে কইয়ে বলে আমার কিঞ্চিত সুনাম ছিল। সুতরাং ঘণ্টা দেড়েক পরে যখন আমরা খেতে বসলাম তখন আমি ঘরের ছেলে। কথাবার্তায় সমর কাকার রসিক মনের পরিচয় পেলাম। বাসন্তী কাকিমাও নেহাত কম যান না, কিন্তু মাঝে মাঝে কি জানি কেন তাদের কৌতুকময় ব্যবহারের মধ্যে একটা বিষাদ মাখা মনের ছায়া উকিঝুঁকি মারছিল। খাবার পর কথায় কথায় কি করে ভূতের কথা উঠল তা আমার মনে নেই, তবে এটুকু মনে আছে আলোচনা শেষ হলে আমি বেশ কিছুটা আত্মপ্রসন্নভাবে উঠে বললাম, আমি এ বিষয়ে অনেক পড়াশোনা করেছি এবং ভৌতিক উপস্থিতির প্রমাণ সংগ্রহে এক রাত অপর 2 জন বন্ধুর সঙ্গে তথাকথিত এক হানাবাড়িতে রাতও কাটিয়েছি। আমি যখন এমনি সব কথা বলে
বাহাদুরি নিচ্ছিলাম, তখন কাকা ও কাকিমার মধ্যে অর্থযুক্ত দৃষ্টি বিনিময় চলছিল। গল্পের শেষে বাসন্তী কাকিমা উঠে গেলেন। ঘরে রইলাম শুধু আমরা দুজন, সমর কাকা এবং আমি। একটা চুরুট ধরিয়ে সমর কাকা চুপ করে বসে ধোঁয়া ছাড়তে লাগলেন। আমি অনুভব করলাম আমাকে যেন গুরুত্বপূর্ণ কি বলবেন। আমিও চুপ করে রইলাম, যদি কথা বললে বাধা দেওয়া হয়। অবশেষে একটা বিরাট দীর্ঘশ্বাস সেরে সমর কাকা বললেন, দেখো দিলীপ, ছোটবেলা থেকেই আত্মীয় বন্ধু ছাড়া তোমাদের কতটুকুই বা জানি, তবে যা শুনলুম তাতে বুঝলুম তোমার মতো লোকই আমার দরকার। তুমি বলছো ভৌতিক ব্যাপার সম্বন্ধে তোমার বিশেষ জ্ঞান আছে। আশা করি ভূত দেখলে তুমি ভয় পাবে না। আমি বললাম, নিশ্চয়ই না, বরঞ্চ আনন্দিতই হব। এবং ভূতকে একটা বৈজ্ঞানিক সত্য বলেই গণ্য করবে ও তার মৌলিক কারণ অনুসন্ধান করবে, যেমন জ্যোতির্বিদ নতুন গ্রহ দেখলে তার অনুসন্ধান করে থাকে। ঠিক তাই। বেশ, তবে এসো আমার সঙ্গে। সমর কাকা আমাকে নিয়ে চললেন বাইরের বারান্দা ধরে সোজা উত্তর দিকে। অবশেষে পৌঁছলাম একটা বন্ধ ঘরে। বুক পকেট হাতড়ে একটা চাবি বের করে ঘরের দরজা খুললেন সমর কাকা। দেখলাম ঘরটা সমর কাকার ল্যাবরেটরি। বুনসেন বার্নার, টেস্ট টিউব, ফ্ল্যাক্স, মাইক্রোস্কোপ ভরা। একধারে তাকের উপর বড় বড় জারের সারি। তার মধ্যে রয়েছে শরীরের বিভিন্ন দ্রষ্টব্য বস্তু, শুধু মানুষের নয়, নানা জন্তুরও। সমর কাকা বললেন, এখনো আমি কিছু কিছু বিজ্ঞান চর্চা করে থাকি। এই যে জারগুলো দেখছো, এ আর কি, এগুলো যে আমার মিউজিয়ামে ছিল তার অবশেষ মাত্র। 5 বছর আগে আগুন লেগে সব নষ্ট হয়ে যায়। আমার দুর্ভাগ্য, আমার এই সংগ্রহ প্রায় অতুলনীয় ছিল, এখন শুধু এই কটিতে পরিণত হয়েছে। একবার জারগুলোর উপর চোখ বুলিয়ে নিয়ে বুঝলাম সত্যি দুর্লভ সংগ্রহ। সমর কাকার কণ্ঠস্বর আমার দৃষ্টি আকর্ষণ করল। এইখানে একটা ইজি চেয়ার রয়েছে। বলতে সংকোচ হচ্ছে, কিন্তু তুমি তো ঘরের ছেলে, আজ যদি এখানেই রাতটা কাটিয়ে দাও। না না, আপনি ব্যস্ত হবেন না, আমার এরকম অভ্যাস আছে, কোনো অসুবিধা হবে না। এই ঘরের 2টো ঘর পরেই আমার ঘর, দরকার হলেই আমাকে পাবে। আশা করি তার দরকার হবে না, মৃদু হেসে বললাম। না হলেই ভালো। তবু যদি দরকার হয় ডাকতে ইতস্তত করো না। আমার রাত্রে ভালো ঘুম হয় না, সম্ভবত আমি জেগেই থাকব। ঘণ্টাখানেক পরে যখন শোবার জন্য ল্যাবরেটরিতে প্রবেশ করলাম, তখন সত্যি কথা বলতে কি কেমন একটা অদ্ভুত উত্তেজনা অনুভব করছিলাম। জোর গলায় বলতে পারি সেটা ভীতিজনিত নয়, কৌতূহলের জন্যেই। আমি লণ্ঠনটা নিভিয়ে শান্ত মনে ইজি চেয়ার শুয়ে পড়লাম। সারাদিনের ঘোরাঘুরির পর অল্প সময়ের মধ্যেই আমি কখন ঘুমিয়ে পড়লাম। কি একটা শব্দে আমার ঘুম ভেঙে গেল। তাড়াতাড়ি উঠে বসলাম। অনেকক্ষণ নিশ্চয়ই ঘুমিয়েছি, কারণ চাঁদের ফালিটুকু এখন আর জানলা দিয়ে দেখা যাচ্ছে না। প্রথমে কিছুই দেখতে পেলুম না, ক্রমে চোখে আলোটা যখন সহ্য হলো, মনে হলো একটা কিছু আমার দিকে এগিয়ে আসছে। পায়ের অস্পষ্ট আওয়াজ যেন কানে এলো। এতক্ষণ বৈজ্ঞানিক মনোভাবের বড়াই করলেও সমস্ত শরীরের মধ্যে দিয়ে যেন একটা অজানা ভয়ের স্পন্দন অনুভব করলাম। পদশব্দের অজানা অধিকারীকে এবার দেখতে পেলাম। একটি বেটে লোক, পরনে পাজামা আর আলখাল্লার মতো জিব্বা, মাথার উপর
মেয়েদের মতন খোপা বাঁধা। ধীরে ধীরে সে এগিয়ে আসছিল আমারই দিকে, কিন্তু লক্ষ্য ছিল তার ডাক্তারি সংগ্রহে ভরা জারগুলোর উপর। একাগ্র দৃষ্টিতে সে প্রত্যেকটি জার দেখছিল। এমনিভাবে যখন সে শেষ জারটার কাছে পৌঁছলো, তখন সে আমায় দেখতে পেল, থামল এবং 2 হাত তুলে হতাশ স্বরে আক্ষেপ করে উঠল। তারপরেই আমার চোখের সামনে থেকে শূন্যে মিলিয়ে গেল। আমি বলেছি সে 2 হাত তুলেছিল, কিন্তু আমার বলা উচিত ছিল 2 বাহু, কারণ তার হাত মাত্র একটি। ডান বাহুর শেষ হয়েছে একটা বীভৎস গোলাকার পিণ্ডে। অন্য সকল প্রকার এই অতি প্রাকৃত ব্যক্তিটিকে অনাসেই বাড়ির একজন বিদেশি চাকর বলে মনে করা যায়, কিন্তু তার অদৃশ্য হওয়াতে আমার সন্দেহ হলো। ইজি চেয়ার থেকে উঠে লণ্ঠনটা জ্বাললুম। কোথাও কিছু চিহ্ন নেই। সত্যি অদ্ভুত। সারা রাত্রি জেগে রইলাম, কিন্তু আর কিছু ঘটল না। ভোর হতে না হতেই ঘর থেকে বেরোলাম। তারপর সমস্ত ঘটনা সমর কাকুকে খুলে বললাম। সমর কাকা বললেন, এই রকম ঘটনা আজ 4 বছর ধরে প্রতি রাতে ঘটছে। প্রতি রাত্রে এসে ওর ঠেলা দিয়ে আমায় ঘুম ভাঙিয়েছে, আমার ল্যাবরেটরিতে ঢুকেছে, জারের লাইন ধরে চলেছে, তারপর শূন্যে মিলিয়ে গেছে। সুতরাং আমার কি অবস্থা তুমি বুঝতেই পারছো। কিন্তু কেন, কি চায় সে? আমি জিজ্ঞাসা করি। সে চায় তার হাত। সমর কাকা উত্তর দিলেন, হাত? কি হয়েছিল? কি হয়েছিল শোনো। বছর 10 আগে আমি কোনো বিশেষ লোকের চিকিৎসা করার জন্য পেশোয়ারে যাই। সেখানে থাকবার সময় স্থানীয় এক অধিবাসী আমাকে তার হাত দেখায়। হাতে হাড়ের টিউমার সে ভুগছিল। তাকে বোঝালাম হাত কেটে বাদ না দিলে সারবার কোনো পথই নেই। অনেক চেষ্টার পরে সে রাজি হলো। আমার কি ফি চাই সে জিজ্ঞাসা করলো। লোকটার সাজ পোশাক এমন যে আমি বললাম কোনো কিছু চাই না, তবে কাটটা হাতটা আমাকে দিতে হবে। আমি ওটা আমার মিউজিয়ামে রেখে দেব। আশ্চর্য হয়ে গেলাম লোকটার তীব্র প্রতিবাদ শুনে। তার বিশ্বাস মৃত্যুর পর অঙ্গহীন দেহে আত্মার প্রকৃত শান্তি মেলে না। অবশ্য এ বিশ্বাস নতুন নয়। মিশরের ম্যামি এর উপর ভিত্তি করেই সৃষ্টি। আমি তাকে বললাম, তোমার হাত তো কাটা হবেই, তুমি নিয়ে কি করবে? সে বলল, কাটা হাতটা আমি নুনের চালে ভিজিয়ে রাখব। আমি বললাম, আমিও হাতটা রেখেই দেব এবং বেশ ভালো উপায় রাখব। সে কথা শুনে সে অত্যন্ত আশ্বস্ত হলো এবং কাটা হাতটা দিতে সম্মত হলো। হাতটা কাটবার ব্যবস্থা করছি, এমন সময় লোকটা বলে উঠল, কিন্তু ডাক্তার সাহেব, মরবার পর আমার হাতটা চাই। আমি কথাটা হেসে উড়িয়ে দিলাম। ব্যাপারটা এখানেই শেষ হলো। কাল বোধ হয় বলেছি 5 বছর আগে বোম্বাইয়ে আমার বাড়িতে আগুন লেগে যায়। তাতে যে সব মূল্যবান সংগ্রহ নষ্ট হয় তার মধ্যে হচ্ছে ওই লোকটির হাত। তখন বিশেষ লক্ষ্য করিনি। 1 বছর পরে রাত্রে কার ঠেলাটা দিতে আমার ঘুম ভেঙে গেল। উঠে দেখি সেই লোকটি তার কাটা হাতটি আমাকে দেখিয়ে রাগতভাবে তাকিয়ে আছে। সে সময় ল্যাবরেটরির সংগ্রহগুলো আমার ঘরেই ছিল। লোকটি জারগুলো পরীক্ষা করে অদৃশ্য হয়ে গেল। বুঝলাম সে সম্প্রতি মারা গেছে আর তার কথা মতো গচ্ছিত হাতটি সে আদায় করতে এসেছে। এরপর 4 বছর ধরে ক্রমাগত একই ঘটনা ঘটছে। আমি কিছুই ভেবে উঠতে পারিনি। ভয়ে আর উৎকণ্ঠায় আমার ঘুম হয় না। তোমার কাকিমারও প্রায় একই অবস্থা। তোমাকেই প্রথম এই সব বললুম। তুমি যে এতখানি করেছো এজন্য ধন্যবাদ। গল্প না সত্যি? খানিকক্ষণ হতবম্ব হয়ে দাঁড়িয়ে রইলাম, কিন্তু কাল নিজের চোখে যা দেখেছি তা তো আর অবিশ্বাস করতে পারি না। এখন কি করা যেতে পারে? চা খাবার পর
সহসা উঠে দাঁড়ালাম। তারপর সমর কাকাকে আশ্চর্য করে দিয়ে ঘোষণা করলাম, 10টার ট্রেনে আমি কলকাতা ফিরে যাব। আজই আবার ফিরে আসব আর ল্যাবরেটরিতে রাত কাটাবো। সমর কাকা বহু প্রশ্ন সত্ত্বেও আমি উদ্দেশ্য কিছুই বললাম না। কলকাতা ইমার্জেন্সি ওয়ার্ডে আমার সহপাঠী ও বন্ধু ডাক্তার অসীম কুমার দে আমারই মতন হাউস সার্জেন্ট। গৌরচন্দ্রিকা না করে তাকে বললাম, ভাই, আমার একটি মানুষের হাত, কারো একটা কাটা হাত আমায় দিতে পারো? হাত? অসীম আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলো, হাত নিয়ে তুমি কি করবে? আরে ভাই, সেসব পরে শুনো, এখন দাও তো। 2 ঘন্টা পরে মর্গ থেকে তারই চেষ্টায় একটা কাটা হাত সংগ্রহ করে আমি সমর কাকার বাড়ি ফিরে এলাম। তারপর সমর কাকাকে কিছু না বলে হাতটি রেখে দিলাম আমার ইজি চেয়ারের কাছে একটি কাচের জারে। রাত্রে এক মুহূর্তের জন্য চোখের পাতা বুঝতে পারলাম না। পাশে একটা ঢাকা লণ্ঠন দিয়ে বসে রইলাম। আগের দিনের মতো আজও রাতে অতিথি এসে উপস্থিত হলেন। আগের মতোই লোকটি জারের শাড়ি ধরে এগোতে লাগলেন। অবশেষে সে সেই জারটির কাছে এসে উপস্থিত হলো। দূরস্থ আশায় তার সমস্ত শরীর শিহরিত হতে লাগলো। ব্যাগরে সে জারটা তুলে নিল, বেশ ভালো করে সেটা পরীক্ষা করলো। তারপর রাগ এবং হতাশায় একটা মিলিত মুখভঙ্গি করে সে সজোরে জারটা ছুঁড়ে ফেলে দিল। চারিদিকে কাঁচ ভেঙে টুকরো টুকরো হয়ে ছড়িয়ে পড়ল। মুখ তুলে যখন চাইলাম তখন সে অদৃশ্য হয়ে গেছে। ছুটতে ছুটতে উৎকণ্ঠিতভাবে ঘরে ঢুকলেন সমর কাকা। উত্তেজিত স্বরে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে, কি ব্যাপার? তারপর সব শুনে মাথা নাড়তে নাড়তে তিনি বললেন, দিলীপ, বুদ্ধিটা খুব ভালোই, কিন্তু আমার দুঃখ কষ্ট অত সহজে কি আর শেষ হবে? হঠাৎ একটা কথা বিদ্যুতের মতো আমার মনে উপস্থিত হলো। তাড়াতাড়ি হাতটা তুলে নিলাম। ঠিক, আমার ধারণা ঠিক, হাতটা বাঁ হাত। পরের ট্রেনে আবার কলকাতা চলে গেলাম। যতদূর মনে ছিল লোকটির 2 হাতই বাদ দেওয়া হয়েছিল, কাজেই মর্গে অপর হাতটাও পাওয়া যেতে পারে। পাওয়া গেল ঠিকই। সেটি সংগ্রহ করে আমি আবার নতুন উৎসাহ নিয়ে ফিরে এলাম। সমর কাকা কিন্তু কিছুতেই আমাকে আর ভুতুরে ঘরে শুতে দিতে চান না। কাজেই আগের মতোই একটা কাচের জারে হাতটা রেখে আমি কাছেই আর একটা ঘরে গিয়ে শুয়ে পড়লুম। মাঝরাতে সমর কাকার সল্লস কণ্ঠ শুনে ঘুমের ঘোর একেবারে ভেঙে গেল। দিলীপ, দিলীপ, হয়েছে হয়েছে, কি বলে তোমায় ধন্যবাদ দেব? জিজ্ঞাসা করলাম, কেন, কি হয়েছে? আপনি কিছু দেখেছেন? যথেষ্ট দেখেছি। অন্য দিনের মতো আজও এসে আমাকে জাগিয়ে দিল। আজ যেন ভয়ানক রেগে আছে মনে হলো। বোধহয় কালকের আশায় ছাই পড়ায়। তারপর সে রুটিন মতো চলে। কয়েক মিনিট পরে কিন্তু সে আবার ফিরে এলো। 4 বছরের ইতিহাসে এই প্রথম আমি ভয় পেয়ে যাই। কিন্তু সে হেসে উঠল। হাসি মুখে আমাকে সে তাদের প্রথা অনুযায়ী 3 বার কুর্নিশ করল। তারপর তার হাত দুটো আমার চোখের সামনে তুলে ধরল। হাত দুটো, বুঝেছ? সে অদৃশ্য হবার সঙ্গে সঙ্গেই আমি বুঝলাম এই তার শেষ আশা। তুমি যে কি উপকার করলে আমাদের। মরবার আগে আমার এই নিঃসন্তান কাকা আমাকেই তার উত্তরাধিকারী নির্বাচন করে যান।